যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অনেকের মনেই প্রশ্ন ছিল তার প্রভাবশালী ছেলে মোজতবা খামেনিও কি মারা গেছেন কিনা। কয়েকদিন কোনো খবর পাওয়া যায়নি, তবে মঙ্গলবার ৩রা মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় মোজতবা জীবিত আছেন এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ ও পর্যালোচনা করছেন, তবে তিনি এখনও জনসম্মুখে হাজির হননি। রয়টার্স দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবার নাম আলোচনায় এগিয়ে আছে, তবে এ ধরনের দাবি যাচাই বা পুরোপুরি নিশ্চিত করা এখনও কঠিন। এদিকে ৮৮ জন সদস্য নিয়ে গঠিত ধর্মীয় পরিষদ একটি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি বলে জানা গেছে। এই বিশেষজ্ঞদের পরিষদের কাজ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা। তবে আলী খামেনির দাফনের আগে এমন কোনো ঘোষণা হবে না বলেই ধারণা দিচ্ছে আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। এই সংস্থাটি প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার বাবাকে যতটা প্রকাশ্যে দেখা গেছে তার বিপরীতে মোজতবা সাধারণত আড়ালে থেকেছেন। তিনি কখনো কোনো সরকারি পদে ছিলেন না, জনসম্মুখে বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি এবং তার খুব সীমিত সংখ্যক ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। তবে বহুদিন ধরেই গুজব রয়েছে যে তার বাবার কাছে যাওয়ার গেট কিপার বা রক্ষক হিসেবে তার প্রভাব ছিল। ২০০০ দশকের শেষের দিকে উইকিলিক্সে প্রকাশিত মার্কিন কূটনৈতিক বার্তায় তাকে আড়ালের শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছিল। সেখানে বলা হয় শাসন ব্যবস্থার ভেতরে তাকে ব্যাপকভাবে একজন দক্ষ ও শক্তিশালী নেতা হিসেবে দেখা হতো। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি অর্থাৎ অ্যাসোসিয়েটেড প্রেস। তবে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হলে তা নিয়ে বিতর্কও তৈরি হতে পারে। ১৯৭৯ সালে রাজতন্ত্র উৎখাতের পর যে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার নীতি ও আদর্শ অনুযায়ী ধর্মীয় মর্যাদা ও প্রমাণিত নেতৃত্বের ভিত্তিতে সর্বোচ্চ নেতা নির্ধারণ করা উচিত, পারিবারিক উত্তরাধিকার হিসেবে নয়। আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কেবল সাধারণ ভাষায় কথা বলেছেন। ২ বছর আগে বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য বলেছিলেন আলী খামেনি ভবিষ্যৎ নেতৃত্বের প্রার্থী হিসেবে মুজতবার নামের বিরোধিতা করেছিলেন, তবে তিনি কখনো প্রকাশ্যে এ ধরনের ধারণা নিয়ে কথা বলেননি। তাহলে মোজতবা খামেনি কে? ১৯৬৯ সালের ৮ই সেপ্টেম্বর উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা। তিনি খামেনির ৬ সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের ধর্মীয় আলাভি স্কুলে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৭ বছর বয়সে ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন তিনি স্বল্প সময়ের জন্য বেশ কয়েকবার সেনাবাহিনীতে কাজ করেছিলেন। ৮ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলির প্রতি সন্দেহ আরও বেড়ে যায়, কারণ তারা ইরাককে সমর্থন করেছিল। ১৯৯৯ সালে তিনি ধর্মীয় পড়াশোনা চালিয়ে যেতে পবিত্র শহর কোমে যান, যেটা শিয়া ধর্মতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। লক্ষণীয় বিষয় হল এর আগ পর্যন্ত তিনি ধর্ম পোশাক পরতেন না। কেন তিনি ৩০ বছর বয়সে মাদ্রাসায় পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা স্পষ্ট নয়, কারণ সাধারণত কম বয়সেই এ ধরনের শিক্ষা শুরু হয়। মোজতবা এখনও মধ্যম পর্যায়ের এক ধর্মীয় আলেম, ফলে সর্বোচ্চ নেতা হওয়ার পথে এটি একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সাম্প্রতিক দিনগুলিতে ইরানের ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি কিছু সংবাদ মাধ্যম ও কর্মকর্তারা তাকে আয়াতুল্লাহ হিসেবে উল্লেখ করতে শুরু করেছেন, যেটা একেবারে উচ্চ পর্যায়ের ধর্মীয় উপাধি। কিছু পর্যবেক্ষকের মতে এটি তার ধর্মীয় মর্যাদা বাড়িয়ে তাকে দেশের শীর্ষ নেতৃত্বের জন্য আস্থাভাজন প্রার্থী হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা হতে পারে। মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন এবং উচ্চতর শ্রেণীতে পড়ানো একজন ব্যক্তির জ্ঞান ও পাণ্ডিত্যের সূচক হিসেবে ধরা হয়। ভবিষ্যৎ নেতা নির্বাচনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হয়। এর আগে এমন নজির রয়েছে। ১৯৮৯ সালে দ্বিতীয় সর্বোচ্চ নেতা হওয়ার পর আলী খামেনিকে দ্রুত আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। ২০০৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রথমবার মুজতবার নাম জনসম্মুখে আলোচনায় আসে। সেই নির্বাচনে জয়ী হন জনপ্রিয়তাবাদী কট্টরপন্থী নেতা মাহমুদ আহমাদিনেজাদ। খামেনিকে লেখা এক খোলা চিঠিতে সংস্কারপন্থী কারবলি, আইআরজিসি ও বাসিজ মিলিশিয়ার কিছু সদস্যের মাধ্যমে ভোটে হস্তক্ষেপ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন।
তাদের মাধ্যমে ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে অর্থ বিতরণ করা হয়েছিল যাতে আহম্মদী নেজাদ জয়ী হয় বলে অভিযোগ করেছিলেন তিনি। 4 বছর পর আবার মুজতবার বিরুদ্ধে একই অভিযোগ আসে। 2009 সালে আহম্মদী নেজাদের পুনর্নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যাকে গ্রিন মুভমেন্ট নামে পরিচিত। বাবার পর ইরানের সর্বোচ্চ নেতা হতে পারেন মুজতবা, এমন ধারণার বিরোধিতা করে স্লোগানও দিয়েছিলেন কিছু বিক্ষোভকারী। তৎকালীন উপস্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা তাজাদ্জে ফলাফলকে নির্বাচনী কু বলে বর্ণনা করেন। তিনি 7 বছর কারাবন্দী ছিলেন এবং এর জন্য তিনি মুজতবার ডাইরেক্ট ইচ্ছাকে দায়ী করেন। 2009 সালের নির্বাচনের পর 2 সংস্কারপন্থী কারবুলি, মীর হুসেন মুসাভি ও মেহেদি কারবুলিকে গৃহবন্দী করা হয়। 2012 সালের ফেব্রুয়ারিতে মুসাভির সঙ্গে দেখা করে তাকে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন মুজতবা, এমনটা ইরানি সূত্র বিবিসি নিউজ ফার্সিকে জানায়। অনেকের ধারণা মুজতবা যদি উত্তরাধিকারী হন তাহলে তিনি তার বাবার কঠোর নীতিগুলোই চালিয়ে যাবেন। কেউ কেউ এটাও মনে করেন যে ইসরায়েলি ও মার্কিন হামলায় যিনি তার বাবা, মা ও স্ত্রীকে হারিয়েছেন তিনি সহজে পশ্চিমা চাপের কাছে নতস্বীকার করবেন না। তবে তাকে কঠিন একটি দায়িত্বের মুখোমুখি হতে হবে। জনগণকে বোঝাতে হবে যে ইসলামী প্রজাতন্ত্রের টিকে থাকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ধ্বংসাস্তূপ থেকে দেশকে বের করে আনার জন্য তিনিই সঠিক ব্যক্তি। তার নেতৃত্ব অভিজ্ঞতা এখনও সেভাবে প্রমাণিত নয়, আর প্রজাতন্ত্র পারিবারিক উত্তরাধিকার ব্যবস্থায় পরিণত হচ্ছে এমন ধারণা জনগণের অসন্তোষ আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়াও যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে মুজতবা একটা বড় লক্ষ্যবস্তুকে পরিণত হবেন, কারণ ইসরায়েলের দিক্ষরক্ষা মন্ত্রী বলেছেন যে কেউ উত্তরাধিকারী হবে তাকে স্পষ্টত নির্মূল করার লক্ষ্যবস্তু করা হবে।